মানুষ শুধু সাফল্যের গল্পই শুনতে চায়, কিন্তু সাফল্যের পেছনে যে অধ্যবসায়, সাফল্যের পেছনে যে ত্যাগ, সাফল্যের পেছনে যে কষ্ট, সেগুলো খুব কমই মানুষ জানে, কিংবা জানার আগ্রহটাও কম থাকে। আমি বলছি জুনিয়র হকি দলের কথা, বাংলাদেশ জুনিয়র হকি দল, যারা এই মুহূর্তে জুনিয়র ওয়ার্ল্ড কাপ খেলতে ইন্ডিয়ার তামিলনাড়ুর চেন্নাইতে অবস্থান করছে। এবং অনেকেই হয়তো আপনারা জানেন, যারা হকির খোঁজ খবর রাখছেন, যে এই দলটা এবারের এই ওয়ার্ল্ড কাপে তাদের ডেবিউ ওয়ার্ল্ড কাপ ছিল, সেখানে ভালো খেলেছে, তারা একটা ট্রফি জিতেছে। এই যে বাংলাদেশের প্রথম ওয়ার্ল্ড কাপে এই ধরনের সাকসেস, এই ধরনের লড়াকু মানসিকতা, সেটা শুধু বাংলাদেশের মানুষকে আনন্দ দিয়েছে সেটা নয়, যারা তাদের অপোনেন্ট ছিল বা যেই দলগুলো এবারে ওয়ার্ল্ড কাপে খেলতে এসেছে, 24টা দল পার্টিসিপেট করছে এবারে ওয়ার্ল্ড কাপে, প্রত্যেকেই বাংলাদেশ সম্পর্কে প্রশংসা করেছেন। এই দলটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এই দলটাকে হয়তো এরাই আবার কিছুদিন পরে ন্যাশনাল টিমে খেলবে, মূল টিমে খেলবে, তখন আসলে এদেরকে নিয়ে কিভাবে পরিকল্পনা করা হবে, সেগুলো যারা ব্যাক এন্ডে থেকে পর্দার আড়ালে থেকে যারা কাজ করছেন, তাদের মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত রিয়াজুল হাসান, সাধারণ সম্পাদক বাংলাদেশ হকি ফেডারেশন। তার সাথে এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই। রিয়াজ ভাই, এইটা বাংলাদেশের জন্য একটা বিগ সাকসেস যে বাংলাদেশ প্রথমবার ওয়ার্ল্ড কাপে খেলতে এসেই তারা যেভাবে লড়াকু মানসিকতা দেখিয়েছে। অনেকেই ভাবছিল যে প্রথম ওয়ার্ল্ড কাপ শুধু তারা যাবে, এক্সপিরিয়েন্স গ্যাদার করবে, ফিরে আসবে, সেটা বাংলাদেশ করেনি। বাংলাদেশ ভালো খেলার চেষ্টা করেছে। নিশ্চয়ই এর পেছনে আপনাদের অনেকেরই অনেক অবদান রয়েছে। আপনি একজন ম্যানেজার হিসেবে এখানে এসেছেন এবং যেভাবে করে দলটাকে সাপোর্ট করেছেন, আপনাকে দেখেছি কিট ব্যাগ নিয়ে মাঠের মধ্যে তাদের সঙ্গে থাকার জন্য তাদেরকে হেল্প করেছেন পুরোটা সময়। আরও এরকম অনেকে আপনার টিম ম্যানেজমেন্টে যারা ছিলেন, নিশ্চয়ই আপনাদের কষ্টটা কম জানিয়ে কয়েকদিন। অনেক ধন্যবাদ আপনাকে। একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি। সাফল্য যখন অর্জন হয়ে যায় তখন সবাই ওটাকে নিয়ে ব্যস্ত থাকে। এটার পিছনে কতটুকু কারা কারা কী কষ্ট করেছেন ওটা অবশ্য ম্লান হয়ে পড়ে। আমরা যখন এটার জন্য কোয়ালিফাই করি ওয়ার্ল্ড কাপের জন্য, আমরা তখন থেকে বলে আসছিলাম যে আমরা চেষ্টা করবো একটা লম্বা দীর্ঘ ক্যাম্প করার জন্য এবং একটি ভালো বিদেশি কোচ আনার জন্য। এই কোচ খুঁজতে আমাদের প্রায় 3 মাসের মতো সময় ব্যয় হয়েছে। আমরা অনেক অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া সব জায়গায় চেষ্টা করছিলাম। আমাদের কিছু জায়গায় পাইনি, কিছু মতো আমাদের মন মতো পাইনি আমরা। আমাদের হকি ফেডারেশনের আর্থিক সংকটের জন্য আমরা এই পুরো ট্রেনিং সেশনকে 1 মাস কম করেছি। এটা যে আমি ঢাকায় আপনাদেরকে বলেছিলাম, কিছু করার নেই আমাদের। আমরা ফেডারেশনে সবাই আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্তে আসছিলাম যে আমরা যখন বিদেশি কোচ আনতেছি, উনি যতদিনই থাকুক, 3 মাস 2 মাস যাই সময় থাকুক, ওই সময়টা যেন উনি প্লেয়ারদেরকে খেলা শেখান। উনি যেন প্লেয়ারদের ফিজিক্যাল ফিটনেস নিয়ে ওনাকে চিন্তা না করা লাগে। যার জন্য আমরা 1 মাস আগে শুধু ফিজিক্যাল ফিটনেসের উপরে জোর দিয়েছিলাম এবং ওটা পরবর্তীতে ফল দিয়েছে। তবু আমি বলবো না যে ফুল ফ্লেজড আমাদের ফিজিক্যাল ফিটনেস অর্জন হয়েছে না, এটা করতে অনেক সময় লাগে। এটা খুব একটা লম্বা একটা প্রসেস। ওই প্রসেসে আমাদের বাংলাদেশে ওই প্রসেসে কোনোদিন কাজ হয় না। আমরা যেটা করেছিলাম যে কোচ আইকম্যানের আন্ডারে আমাদের দুজন দেশি কোচ ছিলেন, আশিক আর মশিউর। আমরা কোচকে একটা কথা খুব ক্লিয়ারলি বলে দিয়েছিলাম, টিম তোমার, তুমি এদেরকে ট্রেনিং দিবে, আমাদের পক্ষে যেটা সাপোর্ট দেওয়া আমরা দিব। এটা আমাদের লক্ষ্য ছিল যেন টিম ভালো খেলে। এবং এবারকার টুর্নামেন্ট একটা জিনিস প্রমাণ হয়েছে যে যদি কোচিং স্টাফরা ভালো থাকে, যদি ছেলেদের মধ্যে একটা দেশপ্রেম এবং ভালো করার চেষ্টা থাকে, তাহলে একটা ভালো ফল পাওয়া যায়। যেটা এখন প্রশ্ন, যে আইকম্যানের ব্যাপারে, আইকম্যানের প্রশংসা সবাই করছেন এবং তিনি আসলে প্রুভ করেছেন যে তার ক্যালিবার বা তিনি আসলে দলটাকে নিয়ে কীভাবে কাজ করেছেন। তাকে ধরে রাখবার ব্যাপারে কোনো পরিকল্পনা করছেন কিনা? এটা কঠিন প্রশ্ন, অনেকের ইচ্ছাও আছে, কিন্তু এই মুহূর্তে ওনাদের সাথে আমাদের যে কন্ট্রাক্ট আছে এই ডিসেম্বরে ওয়ার্ল্ড কাপ শেষ হওয়া পর্যন্ত আসে। এই মুহূর্তে আমরা কোনো পরিকল্পনা করি নাই, কারণ অ্যাকচুয়ালি আপনি যেটা একটু আগে বললেন যে ফিউচার পরিকল্পনা না করলে একটা মানুষ কোচকে নিয়ে পরিকল্পনা করা ঠিক না। আগে আমাদেরকে পরিকল্পনা করতে হবে কি আমাদের হকি নিয়ে আমরা কি প্ল্যান করতেছি। এই আন্ডার 21 টিম বলেন বা সিনিয়র টিম বলেন, একটা পরিকল্পনা আমাদের থাকতে হবে। আগে আমরা ওটাকে ঠিক করি, যেটা ঠিক করতে হয়তো আমাদের মাসখানেক সময় লাগবে। তারপরে যখন যদি আমরা মনে করি কি আমাদের আবার একটা বিদেশি কোচ আনে, এই জিনিসটাকে ধরে রাখতে হবে, হয়তোবা আমরা আইকম্যানের সাথে কথা বলবো। কিন্তু আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, উনি যে লেভেলের কোচ, যে গ্রেডের কোচ, এফআইএইচ পুরো ওনাকে, পুরো ওয়ার্ল্ড হকি ওনাকে চিনে। ওনাকে এনে রাখতে হলে আমাদের একটা ব্যয়ের ব্যাপার আছে। আমরা আশা করতেছি কি সরকার আমাদেরকে সহায়তা করবে এই ব্যাপারে। যদি ওনারা
এই ব্যয়টা দেয়, তাহলে আমি দৃঢ় বিশ্বাস, আমাদের সবাই দৃঢ় বিশ্বাস যে আগামী 6 থেকে 8 মাসে আমাদের দুইটা টিমই আরও অনেক ইমপ্রুভ করে যাবে। এই টিমটা আজকে তো লাস্ট ম্যাচ এখানে ফাইনাল হবে, আর কিছুক্ষণ পরেই ফাইনাল ম্যাচ। ফাইনালের পরে আগামীকাল আপনারা অর্থাৎ 11 তারিখ বিকেলে দেশে ফিরছেন, বাংলাদেশ সময় বিকেল 5টার মধ্যে আপনারা ল্যান্ড করবেন বাংলাদেশে। এর পরের পরিকল্পনাগুলো কি? এই টিমটাকে নিয়ে নিশ্চয়ই প্রেসিডেন্ট মহোদয় পরিকল্পনা করেছেন বা ফেডারেশনের কিছু পরিকল্পনা আছে, এটা যদি একটু আমাদের দর্শকদের জন্য বলেন। মাননীয় সভাপতি আমাকে যেটা বলেছেন, উনি বলেছেন কি ডোন্ট লেট ইট গো ওয়েস্ট। এই যে জিনিসটা তৈরি হয়েছে এটার জন্য ওয়েস্টেজ না হয়। আমরা যে এখন অলরেডি এখানে আমরা আলাপ আলোচনা করতেছি, আমাদের টার্গেট হলো আমরা চেষ্টা করব প্রতি 2 মাস অন্তর অন্তর প্লেয়ারদেরকে ডেকে এনে 7 থেকে 10 দিন একটা ট্রেনিং ক্যাম্প করা। আমি জিনিসটা আপনার ক্লিয়ার করি, 7 থেকে 10 দিন একটা ট্রেনিং ক্যাম্প করা, নট আ ফিজিক্যাল ফিটনেস ক্যাম্প। এবং আমরা প্রত্যেক প্লেয়ারকে একটা প্যারিমিটার দিয়ে দিব, যেটা আমরা আমাদের ফেসবুক পেজে দিয়ে দিব, বিভিন্ন জায়গায় আমরা এটা দিয়ে দিব। যখন কাউকে ক্যাম্পে ডাকা হবে ওই প্যারিমিটার তাকে পূরণ করতে হবে। এই প্যারিমিটার হলো ফিজিক্যাল ফিটনেসের প্যারিমিটার। আমরা তো চেষ্টা করি আমাদের দেশে প্লেয়ারদেরকে সব সাহায্য দেওয়ার। তা আমি মনে করি প্লেয়ারদেরও দায়িত্ব আছে ফিজিক্যালি ফিট থাকা। আমার এই কথাটা বলার উদ্দেশ্য ছিল আমাদের সবাই দায়িত্ব আছে, যেরকম একটা ফেডারেশনের দায়িত্ব আছে খেলাটা যত সুন্দরভাবে পরিচালনা করে, ট্রেনিং করা, প্লেয়ারদের দায়িত্ব আছে নিজেদেরকে সবসময় খেলার জন্য উপযোগী রাখা। এই উপযোগী রাখার জন্য আমরা একটা প্যারিমিটার দেবো। দেশে ফেরার পরে কোনো সংবর্ধনার আয়োজন করেছেন কি, এবং সরকারের তরফ থেকে আপনাদের সাথে যোগাযোগ করা হয়েছে কিনা, বা প্লেয়ারদেরকে কিছু বলা হয়েছে কিনা সরকার তরফ থেকে কোনোভাবে? আমরা একটা পত্রিকা দেখতে পাচ্ছি, সময়তে শুনলাম, পড়লাম মাননীয় উপদেষ্টা উনি অভিনন্দন জানাইছেন। এটা জেনে সবাই খুব খুশি হয়েছে, আমরাও খুব আনন্দিত। সভাপতি মহোদয় যেটা করতেছেন এবং এটার জন্য অলরেডি কাজ চলতেছে। আমাদের যারা এই ওয়ার্ল্ড কাপ টিম এবং আমাদের একটা টিম, মেয়েদের টিম ব্রোঞ্জ মেডেল পেয়েছিল এশিয়া কাপে, এই দুইটা টিমকে উনি একটা সম্বর্ধনা আয়োজন করতেছেন 15 তারিখে। আগামীকাল যখন অর্থাৎ 11 তারিখ বিকেলে বাংলাদেশ পৌঁছাচ্ছে, সন্ধ্যা নাগাদ হয়তো তারা এয়ারপোর্ট থেকে বেরোবে, সেইখানে আপনাদের কোনো আনুষ্ঠানিকতা আছে কিনা? জি, আমাদের ওখানে টিমকে রিসিভ করার জন্য আমাদের ফেডারেশনের ভাইস প্রেসিডেন্টরা আসবেন, ফেডারেশন মেম্বাররা আসবে। আমি জানি যারা হকি ভালোবাসেন এরকম অনেক লোকজন আসবেন। আপনারা যারা মিডিয়াতে আছেন আপনারা অনেকে আসবেন এবং ওদের ওখানে আমরা ওদেরকে, আমি যা শুনলাম, আমি যেহেতু এখন টিমের মেম্বার, ওখানে ভাইস প্রেসিডেন্টরা এবং জয়েন্ট সেক্রেটারি ওরা মিলে প্ল্যানিং করতেছে, ওনারা ভালো রিসিভ করবে। কিন্তু আমরা অনেকে বলে দিই হ্যাঁ এই মাসে এটা করবো, এই মাসে এটা করবো, এটা ঠিক না। আমাকে ইন্টারন্যাশনাল ইভেন্টগুলি হিসাব করতে হবে আমাদেরকে, প্লাস যেটা সবাই একটা চাহিদা লিগ খেলা, এটা নিয়েও আলাপ আলোচনা করতে হবে আবার নতুন থেকে। আমি বলেছি আপনাকে একটা আগে ইন্টারভিউতে, ক্লাবগুলি যদি না গায়ে আসে আমরা খুব কঠিন অবস্থায় পড়ে যাব প্লেয়ার নিয়ে, স্পেশালি সিনিয়র প্লেয়ার নিয়ে। জুনিয়র প্লেয়ার কিন্তু পাইপলাইনে থাকে। ফ্র্যাঞ্চাইজ হকি নিয়ে এখন নতুন করে ভাবছেন কিনা, নতুন করে চিন্তা মাথায় আসছে কিনা? কারণ এই হকিটা আপনিও নিজেও জানেন আসলে যে কতটুকু প্লেয়ারদের কাজে লেগেছে ওই সময়টায়, এবং রেগুলার যদি এটা করা যায় ফ্র্যাঞ্চাইজি হকি, তাহলে এটা হয়তো বাংলাদেশের প্লেয়ারদের জন্য আরও সহায়ক হবে। সেই ব্যাপারে নতুন করে কোনো চিন্তা আসছে কিনা মাথায়? চিন্তা আসছে, আমাদের ফেডারেশনে আমাদের কমিটির কয়েকজন বলছে যে ফ্র্যাঞ্চাইজ হকি নিয়ে আমরা আগাই। আমি ব্যক্তিগতভাবে বলছি যে আগাইতে পারি, কিন্তু ইট শুড হ্যাভ টু বি ফুল প্রুফ। কারণ আগে যেটা হয়েছে এখানে কিছু কিছু সমস্যা তৈরি হয়েছিল, এই সমস্যাগুলি হলে কিন্তু জিনিসটা ভেঙে পড়ে যায়। আমরা যদি জিনিসটা সঠিকভাবে না আগাই, সবারই ক্ষতি, প্লেয়ারদের ক্ষতি, ফেডারেশনের ক্ষতি, যারা ফ্র্যাঞ্চাইজ লিগ করবে ওনাদের ক্ষতি, সব জায়গায় প্রবলেম। তো আমাদের দেখি আমরা গিয়ে আলাপ আলোচনা করবো, তো যারা আগে করেছিলেন ওদের সাথে আলাপ করবো, বা নতুন যদি কেউ আসতে চায় আমরা আহ্বান করব। যদি ফ্র্যাঞ্চাইজ লিগ কেউ করতে চায়, অবশ্যই ফ্র্যাঞ্চাইজ লিগ করলে অবশ্যই প্লেয়ারদের উপকার, খেলার মানও বেটার হয়। লাস্ট কোয়েশ্চেন টু ইউ, যে এখানে তো আসলে বিভিন্ন দেশের ডেলিগেটসরা এসছেন, বিশেষ করে এশিয়ান কান্ট্রিগুলোর অনেক কর্মকর্তারা এখানে এসছেন, নিশ্চয়ই আপনার সাথে তাদের অনেক কথা হয়েছে। তো বাংলাদেশের হকির মান উন্নয়নের জন্য এই দেশগুলোর সাথে আমরা কোনো সিরিজ খেলতে পারি কিনা, বা তাদেরকে আমাদের দেশে আমরা ইনভাইট করতে পারি কিনা, কিংবা সেখানে তাদের দেশে গিয়ে কোনো টেস্ট সিরিজ, দ্বিপাক্ষিক সিরিজ বা ট্রাইনেশন সিরিজ, এরকম কোনো পরিকল্পনা করছেন কিনা, তাদের সাথে এরকম কোনো কথা হয়েছে কিনা? আসলে এটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে, আমার সাথে মালয়েশিয়ার সাথে হয়েছে, ইন্ডিয়ার সাথেও হয়েছে, পাকিস্তানের সাথেও হয়েছে। আমি এই দেশগুলির নাম বললাম যেহেতু এরা আমাদের এখানে। কোরিয়ার সাথে ইনডাইরেক্ট আলাপ আলোচনা হয়েছে। আপনাকে জিনিস বুঝতে হবে, একটা ফ্রেন্ডলি ম্যাচ আর টেস্ট ম্যাচে অনেক ব্যবধান আছে।
যখন টেস্ট ম্যাচ খেলা হয় ইট বিকামস অ্যান অফিসিয়াল ম্যাচ আন্ডার FIH, তখন হার জিতের উপরে র্যাঙ্কিং এফেক্ট করে যায়। আর ফ্রেন্ডলি ম্যাচ যখন খেলা হয় ইট ইজ আনঅফিসিয়াল ম্যাচ, এটাতে র্যাঙ্কিংয়ে কোনো এফেক্ট করে না। এই জন্য অনেক দেশ আছে যারা টেস্ট ম্যাচ খেলতে চায় না। আমরা ব্যক্তিগতভাবে বলবো আমাদের এখন যে পর্যায়ে আছে আমরা টেস্ট ম্যাচ না খেলাই বেটার। কেন আমাদের টেস্ট ম্যাচ খেলতে হলে খুব হাই র্যাঙ্কিং টিমের সাথে খেলতে হবে। হাই র্যাঙ্কিং সাথে খেললে ওদের এফেক্ট করবে না, কিন্তু আমাদের ওই পরিমাণ এফেক্ট করবে না। কিন্তু যখনই আমাদের সমসাময়িক বা আমাদের দিকে লো র্যাঙ্কিং টিমের সাথে খেলবো, যদি খেলায় এটা এদিক ওদিকে একটু হয়ে যায়, তখনই র্যাঙ্কিং প্রচণ্ডভাবে এফেক্ট করে যায়। আমাদের যেটা পরিকল্পনা হলো কি, আমরা চেষ্টা করব যখন কোনো একটা টিম তৈরি করব এখন থেকে, আমরা চেষ্টা করব ওরা যেন অ্যাটলিস্ট 2টা থেকে 3টা গেম বাইরে খেলে আসতে পারে, এবং ওরকম টিমের সাথে ফ্রেন্ডলি গেম খেলবে, প্র্যাকটিস ম্যাচ খেলবে যারা সমসাময়িক টিম না, বেশি জুনিয়র হলেও। কেন এই ওয়ার্ল্ড কাপে হয়ে গেছে একটা স্ট্যান্ডার্ড সেট আপ হয়ে গেছে, আপনাদেরকে সবাইকে বুঝতে হবে আমাদের একটা স্ট্যান্ডার্ড সেট হয়ে গেছে। এখন এই স্ট্যান্ডার্ডটা আমাদেরকে বজায় রাখতে হবে। বজায় রাখতে যে কষ্ট, যে কাজ করতে হবে, এটা অনেকে বুঝবে না। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেকক্ষণ কথা বলে ফেললাম এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন। নিশ্চয়ই এখান থেকে শুধু কর্মকর্তারা নয়, স্পন্সর যারা রয়েছেন কিংবা হকির সঙ্গে সম্পৃক্ত যারা রয়েছেন সবাইকে আসলে এগিয়ে আসতে হবে, তাহলে হয়তো হকিটা এখান থেকে এগিয়ে যাবে। জি, এটার সাথে আমি একমত। আমরা যারা বলি আমরা হকিকে ভালোবাসি, হকির আমাদের সন্তানের মতো, সবাইকে আগে আসতে হবে। এবং যদি না আগায় আসেন, এটা কোনো ফেডারেশন একার পক্ষে সম্ভব না। এটা থ্যাংক ইউ সো মাচ। কথা বলছিলেন রিয়াজুল হাসান, সাধারণ সম্পাদক বাংলাদেশ হকি ফেডারেশন, এবং দলটাকে নিয়ে পরিকল্পনার কথা তিনি জানাচ্ছিলেন। এবং সবচেয়ে আশ্চর্যজনক যে বিষয়টা লেগেছে যে আসলে এই ধরনের সাধারণত বাংলাদেশ দল সেটা তো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, এবং বিদেশের মাটিতে গিয়ে যখন তারা কোনো সাকসেস পায়, যখন তারা সেখানে কোনো সাফল্য পায়, তখন তাদেরকে আসলে ইন্সপায়ার করা হয়, তাদেরকে আরও বেশি উৎসাহিত করবার জন্য অনেক সময় আমরা দেখেছি সরকার পক্ষ থেকেও খোঁজখবর নেওয়া হয়। তবে যেটা জানতে পারলাম যে সরাসরি এখন পর্যন্ত তেমনটা হয়নি, হয়তো দেশে ফিরে গেলে আমরা সেটা দেখতে পাবো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.